নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকের আলোচনায় পুনরায় আমরা ইন্ডিয়ান লজিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ লজিক্যাল রিজনিংয়ের ষষ্ঠতম এটি লেকচার এবং ইন্ডিয়ান লজিক থেকে পার্ট 3। এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি এর পরবর্তী লেকচারটি শেষ থিওরিটিক্যাল লেকচার করব, অর্থাৎ এটি আমার তথ্যগত দিক থেকে তৃতীয় লেকচার এবং শেষতম লেকচার হবে ইন্ডিয়ান লজিক থেকে। আমি চেষ্টা করব আজকের বাকি অংশগুলোকে খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দিতে। আজকের আলোচনায় যে অংশগুলি থাকছে মূলত তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এই ইন্ডিয়ান লজিক প্রমাণস এবং এই পার্টিকুলার তার ভাগগুলোকে অলরেডি ডিসকাস করে দিয়েছি আমাদের দুটি লেকচারে। আমরা আজকের লেকচারে মূলত স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমানও, ব্যাপ্তি এবং হেতুভাবাস বা হেতুভাষাস এই তিনটাকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে চলেছে, তোমরা সবাই ধৈর্য ধরে থাকবে এবং আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং আমার এই আলোচনাটিকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা স্লাইডে যাই। এই যে পিডিএফগুলো দেখছো এগুলো অলরেডি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে, তোমরা সেখানে দেখতে পাবে। আমি সবশেষে একটি পিডিএফ দেব যেখানে ইন্ডিয়ান লজিক থেকে সবকটি থাকবে। আমি ইতিমধ্যে তোমাদের ইন পার্ট 1 পার্ট 2 দিয়ে দিয়েছি, পার্ট 3টা আমি পার্ট 3 আকারেও দিয়ে দেবো এবং একসাথে এই পিডিএফটিকে তোমাদের সাথে দিয়ে শেয়ার করে দেবো, যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের আলোচনায় প্রথমে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমানও, অর্থাৎ অনুমানের গঠন এবং প্রকার। তবে অনুমান জিনিসটা কি তাকে ছোট্ট করে আগে একটু দেখিয়ে দিই। অনুমান কি? ইট ইজ ওয়ান অফ দ্য প্রমাণস অর মিনস অফ নলেজ। অনুমান অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে প্রমাণ ও থিওরি ছিল, অর্থাৎ আমরা যখন আমরা জ্ঞান লব্ধ করি, সেই জ্ঞান যখন আমরা নিই তখন আমাদের কিছু প্রুফ বা প্রমাণস করতে হয়। তো সবসময় তো ফ্যাক্ট বেসিস হয়ে থাকে না, আমরা অনেক সময় আমাদের অনুমান বা আমরা বলতে পারি যে একটা কল্পনাভাবে আমরা তথ্যের একটা অনুমান করে আমরা কোনো কিছুকে উপলব্ধি করতেও পারি। তো তাই জন্য এটাকে বলা হয়েছে এটাও এক ধরনের মিনস অফ নলেজ, এটি প্রমাণ বা জ্ঞানের অন্যতম একটি মাধ্যম হয়ে থাকে। এছাড়া নলেজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু গেসিং। তো এখানে কোন কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? যেমন হচ্ছে গেস ওয়ার্ক করা হয়, ইন্টারপ্রিটেশন করা হয় এবং অ্যানালিসিস করা হয়। অর্থাৎ এখানে অনুমান, ব্যাখ্যা, বিশ্লেষণ এই তিনটে মাধ্যমটাকে বেশি ব্যবহার করে আমরা জ্ঞানটাকে অর্জন করে থাকি। তারপরে দেখো, অনুমান ইজ ইউজিং অবজারভেশন, প্রিভিয়াস ট্রুথস অ্যান্ড রিজন টু রিচ আ নিউ কনক্লুশন অ্যান্ড ট্রুথ। অর্থাৎ অনুমান যে পদ্ধতিগুলো যেরকম দেখলাম আগে, ঠিক একই রকম তার ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো তারা করে সেটা হচ্ছে অবজারভেশন, যাকে বাংলায় আমরা পর্যবেক্ষণ বলে থাকি। প্রিভিয়াস ট্রুথ মানে পূর্ব কোনো সত্যতা আমাদের মাথায় অলরেডি স্টোর আছে, তাকে বলা হয় প্রিভিয়াস ট্রুথ। ওকে, রিজন মানে হচ্ছে যুক্তি। তো এই তিনটেকে অর্থাৎ গেসিং, ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস যেরকম আমরা পদ্ধতি ব্যবহার করি, এখানে প্র্যাকটিক্যাল যে আমরা ফিল্ডে যে কাজগুলো করব, যেটা হচ্ছে অবজারভেশন থিওরি ইউজ করব, প্রিভিয়াস ট্রুথটাকেও লাগাবো, রিজনটাকে লাগাবো। ক্লিয়ার? অর্থাৎ পর্যবেক্ষণ, পূর্ববর্তী সত্য এবং যুক্তি ব্যবহার করব। তারপরে আ সিম্পল এক্সাম্পল ইজ অবজার্ভিং স্মোক অ্যান্ড ইনফারিং দ্যাট দেয়ার মাস্ট বি ফায়ার। একটা সাধারণ যদি উদাহরণ দেওয়া যায়, দেখা গেছে যে আমরা কোথাও একটা ধোঁয়া দেখতে পেয়েছি এবং ধোঁয়া দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে হয়তো আগুন লেগেছে। কি বলছে দেখো, অবজার্ভিং স্মোক অ্যান্ড ইনফারিং দ্যাট দেয়ার মাস্ট বি ফায়ার। অর্থাৎ উদাহরণ দেখে মনে হলো ধোঁয়া দেখে আমরা পর্যবেক্ষণ করলাম, অর্থাৎ অবজার্ভ করলাম এবং তারপরে গেস করলাম, অনুমান করলাম যে আগুন লেগে। তাহলে কি হলো? প্রথমে আমরা হলাম অবজার্ভ বা পর্যবেক্ষণ করলাম, তারপরে আমরা অনুমান করলাম। ক্লিয়ার? অর্থাৎ অবজারভেশন করে আমরা সেখানে অনুমান করলাম এবং সেখানে পূর্বসত্যও কাজে লাগালাম, কারণ আমরা আগে দেখেছি যে কোথাও ধোঁয়া দেখতে পেলে মানে ওখানে আগুন লেগেছিল। তাই এখানে আমরা সেই অনুমানটাকে কাজে লাগালাম, অর্থাৎ আমরা গেসও কাজে লাগালাম এবং সেখানে ইন্টারপ্রিটেশনও করলাম, অ্যানালিসিসও
ঠিক আছে? তো এটা মোটামুটি অনুমানটাকে বোঝার জন্য একটা ছোট্ট একটা এখানে আলোচনা। এবার আমরা অনুমানের যে স্ট্রাকচার বা গঠন কত প্রকারের হয়ে থাকে। অনুমান মূলত 5 ধরনের হয়ে থাকে। কত ধরনের? 5 ধরনের। প্রথমে বলা হয় 1 নম্বরে দ্য প্রপোজিশন, যাকে সংস্কৃতিতে বলা হয় প্রজিজন। ওকে, মানে হচ্ছে প্রস্তাব। মনে থাকবে, দ্য প্রপোজিশন বা প্রজিজন, তাকে বাংলায় বলা হয় প্রস্তাব। তো এটার উদাহরণ দিয়ে দেখা যাক। বলা হচ্ছে দের ইজ ফায়ার অ্যাট দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ে আগুন লেগেছে। একটা প্রস্তাব পেলাম, একটা তথ্য আমাদের সামনে উঠে এলো। তো এটা হচ্ছে দ্য প্রপোজিশন। ক্লিয়ার? এবারে আসছে দ্য গ্রাউন্ড, যেটাকে আমরা ভিত্তি, মানে কোনো কিছুকে আমরা বেশ করে আমরা একটা জানলাম তথ্য যে দ্য প্রপোজিশন এটা হলো যে পাহাড়ে আগুন লেগেছে। এবারে আমাদের তো ভিত্তি করতে হবে, তাই না? কি বলছে? আমরা ভিত্তি কী করে করলাম? একটা তার উদাহরণস্বরূপ দেখানো হয়েছে, বিকজ দেয়ার ইজ স্মোক অ্যান্ড আই ক্যান সি ইট, কারণ পাহাড়ে ধোঁয়া আছে এবং আমি তা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে ধোঁয়াটা দেখে আমি সিদ্ধান্ত নিতে পারলাম হ্যাঁ আগুন লেগেছে। অর্থাৎ সামনে যে এর আগে যে বলেছিল যে পাহাড়ে আগুন লেগেছে, তার ভিত্তি হিসাবে আমরা যেটাকে দেখলাম সেটা হচ্ছে স্মোক, অর্থাৎ রিজন, কারণ দেখলাম। আর এই কারণকে বলা হয় দ্য গ্রাউন্ড। তাহলে প্রথম পয়েন্ট হলো দ্য প্রপোজিশন, তারপরে গ্রাউন্ড বা ভিত্তি বা হেতু বলা হয় তাকে, সেটা কি এখানে হচ্ছে স্মোক। ক্লিয়ার? এবারে হচ্ছে তৃতীয় হচ্ছে ইলাস্ট্রেশন, উদাহরণ বা চিত্রণ। তো তৃতীয় পয়েন্ট হচ্ছে ইলাস্ট্রেশন, আমরা অনেক সময় একে ব্যাখ্যাও বলে থাকি। উদাহরণ অর্থাৎ উদাহরণের মাধ্যমে বা চিত্রণের মাধ্যমে। এটা কি দেয়ার কান্ট বি স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ আমরা জানি একটা আমাদের উদাহরণ মাথার মধ্যে আছে যে আমরা জানি যে ধোঁয়া কখনো একা হয় না, ওখানে যদি আগুন লাগে তাহলেই ধোঁয়াটা হয়। তার মানে স্মোক কখনো আগুন ছাড়া হতে পারে না। এবার উদাহরণ আমরা কি করতে পারি? কোথাও আমরা এরকম আগুন দেখেছি সেখানে ধোঁয়া হয়, এরকম আমাদের অভিজ্ঞতা রয়েছে। যেমন আমাদের কিচেনে দেখো, রান্নাঘরে যখন আমরা ওভেন থেকে অর্থাৎ চুলা থেকে যে আগুনটা নির্গত হয়, অর্থাৎ আগুন জ্বলতে জ্বলতে ধোঁয়া বের হয়, এটা আমরা জানি। তাই বলতে পারি যে আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। এই যে ইলাস্ট্রেশন, এটা হচ্ছে একটা চিত্রণ করা, এটা হচ্ছে ব্যাখ্যা করা, উদাহরণ করা। এটা হলো তৃতীয় ধাপ বা তৃতীয় এখানে স্ট্রাকচার বা তৃতীয় পর্যায়। এবারে চতুর্থ হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন। এবারে জানলাম, এরকম আমার উদাহরণও হয়ে গেছে, এবারে আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে চতুর্থ হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন, যাকে আমরা সংস্কৃতে বলি উপনয় বা প্রয়োগ। এটা কি? দ্য স্মোক অ্যাট দ্য মাউন্টেন ইজ বিকজ অফ ফায়ার, অর্থাৎ আমরা এটা অ্যানালিসিস করছি, আমরা ব্যাখ্যা করছি। আচ্ছা, তো ধোঁয়া উঠেছে, আমরা তৃতীয় ভিত্তি করলাম। ধোঁয়া মানে নিশ্চয়ই কোথাও আগুন আছে, অর্থাৎ ফায়ার লেগেছে। এবারে এখানে পাহাড়ে তাহলে আগুনটা লেগেছে কেন? আমরা যদি পূর্ব জ্ঞান থেকে উদাহরণের মাধ্যমে চিত্রণ করে দেখলাম যে আগুন লাগলেই তখন ধোঁয়া হয়। তো এখানে অ্যাপ্লিকেশন করছি যে দ্য স্মোক অ্যাট দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ে যে এই যে ধোঁয়াটি, কারণ ওখানে আগুন লেগেছে। ঠিক আছে? তার মানে এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম পুরোটাই, যে পাহাড়ে আগুন লাগার কারণ হচ্ছে ধোঁয়া ওঠার কারণ হচ্ছে ফায়ার, অর্থাৎ আগুন লেগেছে। এবারে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, অর্থাৎ আমাকে কনক্লুশন করতে হবে। তাই শেষ পয়েন্ট হচ্ছে দ্য কনক্লুশন, বা যাকে সংস্কৃতে বলা হয় নিগমন বা উপসংহার। তো কি হচ্ছে? হেন্স, উত্তর কি হচ্ছে? হেন্স দেয়ার ইজ ফায়ার অন দ্য মাউন্টেন, অর্থাৎ প্রথম যে আমাদের কাছে প্রস্তাব এসেছিল যে দেয়ার ইজ ফায়ার অ্যাট দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ে আগুন লেগেছে, তার এখানে আমরা সলিউশন বা সমাধান করলাম কিভাবে? যে এই কয়েকটি প্রয়োগ, প্রথমে দ্য হেতু বা দ্য গ্রাউন্ড, তারপরে আমরা দ্য ইলাস্ট্রেশন করলাম, তারপরে অ্যাপ্লিকেশন, এই তিনটা পর্যায়কে প্রয়োগ করার পরে শেষে উপসংহারে পৌঁছলাম যে হ্যাঁ, হেন্স এতগুলো আমরা পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা বের করলাম যে হ্যাঁ ঠিক, দেয়ার ইজ ফায়ার অন দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ে আগুন লেগেছে। বোঝা গেছে? তাহলে 5টা স্ট্রাকচার বা 5টা ভাগ
কাইন্ড অফ অনুমানও, অর্থাৎ কাইন্ড নয়, স্ট্রাকচার, কীভাবে আমরা এর অনুমানটা করছি, অর্থাৎ প্রপোজিশন থেকে গ্রাউন্ড থেকে ইলাস্ট্রেশন থেকে অ্যাপ্লিকেশন এবং শেষে কনক্লুশন। বোঝা গেছে আশা করি? যদি না বোঝা গিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি পুনরায় তোমাদের সামনে আমি একটা ছোট্ট একটা লাইভ সেশন ক্লাস করব এটাকে নিয়ে, এবং সেটাকে সলিউশন করার চেষ্টা করব। নেক্সট চলি, এবারে আসছে কাইন্ডস অফ অনুমান, অর্থাৎ অনুমানের প্রকার। সাধারণত এই ন্যায় ফিলোজফিক্যাল স্কুল তারা এই অনুমানকে 3টি ভাগে ভাগ করে দিয়েছে। কটি ভাগে? 3টি ভাগে। সেগুলো কি? একটি হচ্ছে পূর্বত্ব অনুমানও, দ্বিতীয় হচ্ছে শেষভত অনুমানও, এবং শেষে হচ্ছে সামান্যত দৃষ্ট অনুমানও। মনে থাকবে, একটা হচ্ছে পূর্বত্ব অনুমানও, আর একটা হচ্ছে শেষবৎ অনুমানও, এবং তৃতীয় হচ্ছে সামান্যত দৃষ্ট অনুমানও। তো এক একটা বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথম হচ্ছে পূর্বত্ব। তো প্রথমে ভালো করে টার্মটাকে ভালো করে পড়তে হবে। সংস্কৃত টার্ম পূর্বত্ম। আচ্ছা, তো পূর্বত্ব, পূর্ব মানে আগে, তো কোনো কিছুর আগে এটা বলছে পূর্বত্ব অনুমান, অর্থাৎ কোনো কিছুর আগে অনুমান। তো সেটাকে একটু দেখা যাক। ইনফারিং দ্য আনপারসিভড ইফেক্ট ফ্রম এ পারসিভড কজ, অর্থাৎ একটা কারণ, সেই কারণটাকে, যেটা অলরেডি আমরা জানি যে এর কারণে এটা হতে পারে, একটা কারণ থেকে আমরা অপ্রত্যাশিত একটা প্রভাব অনুভব করি, মানে যেটা আমরা আমাদের অলরেডি এখনও আমরা বুঝতে পারিনি, কিন্তু সেটাকে অনুমান করছি। অর্থাৎ ইনফারিং মানে অনুমান করা, দ্য আনপারসিভড ইফেক্ট, অর্থাৎ যেটা এখনও হয়নি, অপ্রত্যাশিত একটা প্রভাব এখনও হয়নি, ইফেক্ট, এবারে সেটা হতে পারে। এ পারসিভড কজ, যেটা অলরেডি, যেটা এখনও হয়নি সেটার আমরা কারণ কিন্তু জানি, ঠিক আছে, এবং সেই কারণটাকে অনুমান করে আমরা বলতে পারি যে সেই জিনিসটা হতে চলেছে। দেখো, ক্লিয়ার করছি একটা উদাহরণের মাধ্যমে। উই অ্যাজিউম অফ রেন ফ্রম দ্য অ্যাপিয়ারেন্স অফ ডার্ক হেভি ক্লাউডস, আমরা যখন প্রচণ্ড কালো ঘন মেঘ উঠেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা আমাদের বলতে পারি যে পারসিভড কজ, যে কারণ জানি যে প্রচণ্ড মেঘ উঠলে কি হবে? বৃষ্টি হবে। তাহলে আমাদের অপ্রত্যাশিত যেটা প্রভাব বা ফলাফল কি হতে পারে? যে একটা বৃষ্টি হতে পারে। তো সেটাকে অনুমান করছি কিভাবে? সেখানে আমাদের একটা এই বৃষ্টির কারণ জানা আছে, যে প্রচণ্ড ঘন কালো মেঘ উঠেছে মানে বৃষ্টি হতে পারে। তাহলে সেই কারণটা জানা আছে বলে আমরা একটা অপ্রত্যাশিত ঘটনা, অর্থাৎ যে বৃষ্টি হবে, এটাকে অনুমান করতে পারলাম। কেন এটা অনুমান বলা হচ্ছে? কারণ ডার্ক ক্লাউড উঠেছে, মেঘও উঠেছে, দেখা গেল বৃষ্টি হলো না, সাময়িক পরে বৃষ্টি কিন্তু নাও হতে পারে, মেঘটা উড়ে যেতে পারে, তাই হচ্ছে এটা অনুমানও। অর্থাৎ আমরা যে অনুমানটা করি অনেক সময় সঠিকও হয়, আবার অনেক সময় ত্রুটিপূর্ণ হয়ে থাকে, তাই এটা অনুমানও। ঠিক আছে, তাহলে বোঝা গেল পূর্বত্ব মানে কোনো কিছু ঘটার, যেটা ঘটবে তার আগে যখন অনুমান করছে সেটা হচ্ছে পূর্বত্ব অনুমান। অর্থাৎ কোনো কিছু যেটা ঘটবে তার আগে অনুমান কিভাবে করব? ওই যেটা ঘটতে চলেছে তার একটি কারণ আমাদের আগে থেকে মাথায় স্টোর আছে বলে আমরা সেটাকে করতে পারি, তাই এটা হচ্ছে পূর্বত্ব অনুমানও। ক্লিয়ার? দ্বিতীয় আসে, এটা হচ্ছে শেষভত অনুমান। তো এটা ঠিক সম্পূর্ণভাবে তার অপোজিট। শেষ মানে পরবর্তী বা শেষে। কি বলছে? ইনফারিং দ্য আনপারসিভড কজ ফ্রম এ পারসিভড ইফেক্ট। তো এখানে যে ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাটা ঘটে গেছে, এবার ঘটে যাওয়ার পরে আমরা কারণটা কি, যে কারণটা আমাদের কাছে অলরেডি জানা নেই, ঠিক আছে, কারণ কেন হয়েছে আমরা জানি না, তো তখন যে অনুমান করব সেটা কীভাবে করব? যে ঘটনাটা ঘটে গেছে, যেরকম উদাহরণটা দেখো ক্লিয়ারলি হবে। উই অ্যাজিউম ইট ওয়াজ রেনিং from a swift muddy current of water in the river. ওকে, তো আমরা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে কর্দমাক্তযুক্ত জল, বা দেখা যেতে পারে যে গোটা এলাকাটা জলে এবং কাদামাটিতে ভর্তি হয়ে গেছে। তো তখন এটা একটা ফলাফল। এর ফলাফল কিসের জন্য হয়েছে? কারণটা কি? কারণটা হচ্ছে বৃষ্টির জন্য হয়েছে। তো এখানে ফলাফল আমাদের সামনে রয়েছে যে মাটি ভিজে গেছে, কর্দমাক্ত হয়ে গেছে, এবং তখন আমরা কারণটাকে অনুমান করতে থাকি।
যে এর কারণ হচ্ছে যে আজকের এই মাটি ভিজে যাওয়া এবং নদীতে কর্দমাক্ত জল হওয়া, এর কারণ হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের আনপারসিভড কজ, যেটা আমরা জানি না, তাকে অনুমান করছি। যেখানে ফলাফল ইফেক্ট কি, যে মাটির এই অবস্থা, জলের এই অবস্থা। তাহলে বোঝা গেছে শেষবত অনুমান। এবারে আসি সামান্যত দৃষ্ট অনুমান। এটা একটু ভিন্ন, কারণ সামান্য মানে অল্প, কিন্তু এখানে সামান্য কথাটিকে একটু অন্যভাবে এখানে ইউজ করা হয়েছে। দেখো কীভাবে হয়েছে। ইনফারিং নট বেসড অন ক্যাজুয়াল রিলেশন বাট দ্য এক্সপিরিয়েন্স অফ ইউনিফর্মিটি, নলেজ অবটেন্ড থ্রু জেনারেলাইজেশন অফ এ পার্টিকুলার ম্যাটার। অর্থাৎ এখানে আমরা দুটো পার্টিকুলার ইনস্ট্যান্স থাকবে এবং দুটো পার্টিকুলার ইনস্ট্যান্সের মধ্যে একটা ইউনিফর্মিটি অর্থাৎ একটা যোগসূত্র থাকবে, এবং সেই যোগসূত্রটা আমরা জেনারেলাইজ করে করব। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা সাধারণীকরণ, মানে বুঝিয়ে দিই, একটা সহজ করে বোঝায় যে একটি জিনিস ঘটেছে, তার মানে এটাও তার সাথে সম্পর্কযুক্ত, আমরা কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি না। ওকে, অর্থাৎ একটা জিনিসের সাথে, অর্থাৎ একটা জিনিসের তার নেচারকে আমরা দেখে, তার ক্যারেক্টারিস্টিককে দেখে আমরা আরেকটাকে অনুমান করে নিচ্ছি। সামান্যত মানে হচ্ছে একটা সাইডে রেখে আরেকটা সাইডকে আমরা একই বলে অনুমান করছি। সামান্যত মানে লিমিটেড করছি, একজনের অভিজ্ঞতাকে আরেকজনের কাছে আমরা সেটাকে লিমিটেড বা একটা রিলেট করছি, অর্থাৎ রিলেশন করছি, একটা ক্যাজুয়াল রিলেশন করছি। এখানে আমরা কোনো তাকে রিজন ওয়াইজ না দেখে ক্যাজুয়াল রিলেশন করছি। অর্থাৎ রাস্তায় আমি দেখলাম যে একটা পরিবারে, ধরো মনে করো আমি কোনো গোত্রের নাম নিলাম, অর্থাৎ আমি কোনো সারনেম ধরলাম না, ঠিক আছে, হতে পারে মাঝি, হতে পারে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, তো একটা পরিবার হতে পারে, যে কোনো, আমি কিন্তু কোনো কাউকে হার্ট করার জন্য বলছি না, ঠিক আছে। তো কোনো একজন একটা পরিবারের একটা ব্যক্তিকে দেখলাম রাস্তায় পাগলামি করে যাচ্ছে, ঠিক আছে। তখন সেই লোকটাকে দেখে বলো, এর ঘরে মনে হয় সবাই পাগল মনে হয়, বলি তো। তো এরকম একটা যখন আমরা সামান্যভাবে অর্থাৎ একটা লিমিটেড করে দিই, তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি না যে তাদের ঘরে আদৌ পাগল কিনা, কিন্তু আমরা রিলেট করে দিই, ঠিক আছে। তো দেখো এক্সাম্পল দেখলে ভালো করে বোঝা যাবে। সিইং দ্য ডিফারেন্ট পজিশনস অফ দ্য মুন অ্যাট লং ইন্টারভেলস উই ইনফার দ্যাট ইট মুভস অলদো উই মাইট নট পারসিভ দ্য মোশন। আমরা চাঁদকে যখন দেখি যে ওটা একটা জায়গা থেকে তার যাত্রা শুরু করে এবং আরেকটা জায়গায় শেষ করে, ঠিক একই রকমভাবে সূর্য একটা জায়গা থেকে যেরকম পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে তার পশ্চিম দিকে অস্ত যায়। এবারে আমরা দেখিনি, মনে করো একটা সময়ে আমরা কিন্তু সূর্যটাকে বা চাঁদটাকে দেখেছি, তখন আমরা অনুমান করতে পারি হ্যাঁ চাঁদটা প্রথমে এখানে ছিল, তারপরে এই জায়গায় ছিল, তারপরে এই জায়গায় ছিল, তারপরে এখানে এসছে। তো এটা আমরা একটা অনুমান লাগিয়ে দিলাম, বোঝা গেছে। তো এইরকম আমরা যখন কোনো কিছু যেটা আমরা দেখিই নি কিন্তু তাদের কার্যকলাপ এইরকম করে থাকে, সে এইরকম, ঠিক আছে, হ্যাঁ, তো তাকে এরকমভাবে দেখবে। আমি একটা ফানি এক্সাম্পল দিই। দেখো একটা লোক প্রত্যহ দেরি করে আসে, অর্থাৎ সে যে কোনো কাজে দেরি করে আসে। তো আজকে তার দেরি হয়েছে এবং প্রত্যেক দিনের দেরি হওয়ার কারণ হচ্ছে সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাই জন্য তার দেরি হয়। আজকে কী করেছে, তার সত্যি কোনো কাজ ছিল, কাজ করে এসছে, তাই জন্য তার দেরি হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু অনুমান করে নিই যে সে ঘুমিয়েছিল, তাই না? তো এই সামান্যত দৃষ্ট অনুমানটা হচ্ছে সেই গোত্রের, বোঝা গেছে। এইটা হচ্ছে মোট 3টে প্রকার অনুমানের। নাও নেক্সট চাই, এবারে আমরা নতুন যে দ্বিতীয় যেটা পার্ট ছিল আমাদের আজকের যে তিনটি যে পার্টের হচ্ছে ব্যাপ্তি, যাকে আমরা বলি ইনভ্যারিয়েবল কনকমিটেন্স, অর্থাৎ অপরিবর্তনীয় সমন্বয়। এই ব্যাপ্তিটা আমাদের কিন্তু যখন আমরা অনুমান করছিলাম সেখানে কিন্তু সম্পর্কযুক্ত ছিল। তো সেটাকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে ব্যাপ্তিটা কোথায় আমরা এই যে অনুমানের যে যখন আমরা স্ট্রাকচার করছিলাম কীভাবে রিলেটেড ছিল তা একটু আলোচনার সঙ্গে। তো দেখো ব্যাপ্তি জিনিসটা কী, অর্থাৎ ইনভেরিয়েবল কনকমিটেন্সটা কী, দেখো ইট ইজ দ্য লজিক্যাল গ্রাউন্ড অফ ইনফারেন্স। অর্থাৎ এই যে অনুমানটা করি, এই অনুমানের সময় আমরা অনেক সময় গেস ওয়ার্কটা বেশি করি, তবে যেই অংশটি
লজিক্যাল পাওয়ার অর্থাৎ রিজনিং, অর্থাৎ আমরা যেখানে রিজনটাকে কাজে লাগাই ওই রিজনযুক্ত অংশটাকে বলা হয় ব্যাপ্তি। ক্লিয়ার? দেখো, ইন হিন্দু ফিলোসফি অর্থাৎ হিন্দু শাস্ত্রে ইট মিনস অর্থাৎ ব্যাপ্তির অর্থ হচ্ছে স্টেট অফ পারভিশন অর দ্য কোরিলেশন বিটুইন টু ফ্যাক্টস। অর্থাৎ এর অর্থ প্রথমে দুটো ফ্যাক্ট থাকবে, দুটো ফ্যাক্টের মধ্যে একটা সম্পর্ককে নির্দেশ করবে। অর্থাৎ একটা জিনিস যখন আরেকটা জিনিসের দিকে ছাপিয়ে যাবে, অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে রিলেট করবে, ঠিক আছে, তাহলে কোরিলেশন একে অপরের সাথে একটা সম্পর্কযুক্ত থাকবে। ক্লিয়ার? A fact is said to be pervaded by another fact when it accompanied by the other. অর্থাৎ একটা ঘটনা তাকে আমরা অ্যাকিউরেট মনে করব যখন আরেকটি ঘটনা তাকে সায় দেবে, অর্থাৎ তাকে আমরা বলতে পারি যে তাকে ন্যায়সঙ্গত মনে করবে, তাকে সাপোর্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপ্তি। এবার এই ব্যাপ্তিকে বলা হয় নিউক্লিয়াস অফ ইনফারেন্স, অর্থাৎ আমরা যে অনুমান করে থাকি এই অনুমানটা কতখানি সঠিক হতে পারে এবং সেই সঠিক হওয়ার মূলে যার ভূমিকা সব থেকে বেশি তা হচ্ছে ব্যাপ্তি। বোঝা গেল? এবারে ব্যাপ্তিটা কি? দেখো, ব্যাপ্তি বলছে ব্যাপ্তি ইজ এ রিলেশন অফ ইনভেরিয়েবল কনকমিটেন্স, অর্থাৎ অনুমান যে আমরা করি সেই অনুমানের সমন্বয়, অর্থাৎ দুটো পার্ট থাকবে, দুটো পার্টের সমন্বয়। কার সাথে? মিডল টার্মকে বলা হয় হেতু এবং মেজর টার্ম যেটা হচ্ছে সাধ্য তাকে বলা হয় সাধিয়া, যদিও সংস্কৃত টার্মটা উচ্চারণ হবে সাধিয়া। তো মিডল টার্ম বা হেতু এবং মেজর টার্ম বা সাধ্যের সাথে সম্পর্ক বা সমন্বয়কে বলা হবে ব্যাপ্তি। এবারে বলবে যে মিডল টার্ম বা হেতু কী বা মেজর টার্ম বা সাধ্য কী? দেখো, আমরা হেতু জিনিসটা আগে পড়েছি, যেটাকে আমরা দ্য গ্রাউন্ড বলি। সাধ্য মেজর টার্মটা জানা নেই, তাই না? তো দেখো, ব্যাপ্তি যখন পড়বো তখন আমাদেরকে তিনটি টার্ম ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে পক্ষ, দুই হচ্ছে হেতু এবং তিন হচ্ছে সাধ্য। অর্থাৎ একটা সেন্টেন্স, একটা অনুমান যে আমরা করি যেটাকে একটা সেন্টেন্স, যেটা আর্গুমেন্ট বলে তাকে, সেই আর্গুমেন্টের তিনটি পার্ট থাকে। কটি পার্ট থাকে? তিনটি পার্ট থাকে। তো সেটা একটা সেন্টেন্স নিলে খুব ভালো হয়। দেখো, এখানে বলছে দ্য রিলেশন বিটুইন স্মোক অ্যান্ড ফায়ার ইজ কল্ড ব্যাপ্তি। তো এখানে আমরা উদাহরণটা দেখি। বলছে দেয়ার ইজ স্মোক অন দ্য মাউন্টেন বিকজ দেয়ার ইজ ফায়ার। অর্থাৎ পাহাড়ে আগুন লেগেছে, পাহাড়ে ধোঁয়া হয়েছে। পাহাড়ে কি হয়েছে? ধোঁয়া হয়েছে, কারণ সেখানে আগুন লেগেছে। তো এখানে আমাদের যে এই বাক্যের কটি উপাদান রয়েছে দেখো। প্রথমে একটা জায়গা, প্লেসটাকে ইন্ডিকেট করার জন্য রয়েছে মাউন্টেন। ক্লিয়ার? তারপরে সেখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি স্মোক, ধোঁয়া। ঠিক আছে, এবার তখন একটা কারণ অনুমান করছি যে হয়তো আগুন লেগেছে। তাহলে আমরা যদি দেখি এখানে কোনটা আমাদের কাছে মাইনর, মানে কোনটার ভূমিকা সব থেকে কম? এখানে মাউন্টেন, দেখো পাহাড়ে জিনিসটা ঘটছে, তো পাহাড়টা এখানে মাইনর। আমাদের যেহেতু অনুমান করতে হচ্ছে এটা যে কোনো জায়গায় হতে পারে, তাই পক্ষ মানে হচ্ছে মাইনর টার্ম, অর্থাৎ যেটাকে আমরা এখানে কম গুরুত্বপূর্ণ ধরবো। তাহলে এখানে মাউন্টেন হচ্ছে পক্ষ। এবারে হেতু কি? হেতু হচ্ছে মিডল টার্ম বা গ্রাউন্ড, বা যেখানে আমরা ভিত্তি করে বা আমরা সেটাকে অনুমান করে থাকি, অর্থাৎ রিজন, অর্থাৎ ধোঁয়াটা হয়েছে এটা হচ্ছে কারণ এবং তার ফলাফল হচ্ছে আগুন লেগেছে, তাই না? তো এখানে মিডল টার্ম হচ্ছে রিজন আর যেটা হচ্ছে এখানে স্মোক। ক্লিয়ার? মেজর টার্ম কি? কারণ সেই ধোঁয়াটার ছোট্ট একটা জিনিস, ধোঁয়াটার বড় জিনিস হচ্ছে ফায়ার, অর্থাৎ যেটা পরবর্তী ঘটনা, অর্থাৎ ওই ফায়ারটা হয়েছে যেটাকে আমরা পরে আমরা রেজাল্ট বার করছি, ওটা হচ্ছে মেজর টার্ম, যেটাকে আমরা বলি সাধ্য। তো এখানে আমরা বলতে পারি ব্যাপ্তি হচ্ছে হেতু এবং সাধ্যর মধ্যে সম্পর্ক, অর্থাৎ হেতু এবং সাধ্যর মধ্যে যে সমন্বয়, অর্থাৎ স্মোকের সাথে ফায়ারের সম্পর্ককে আমরা রিজনের সাথে আমরা দেখি, তাই সেটা হচ্ছে ব্যাপ্তি। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। অর্থাৎ ব্যাপ্তি হচ্ছে আমাদের এই বাক্যে স্মোক
এবং ফায়ারের সাথে সম্পর্ক, ঠিক আছে? দ্য রিলেশন বিটুইন স্মোক অ্যান্ড ফায়ার ইজ কল্ড ব্যাপ্তি। ক্লিয়ার? ওকে, এই নোটসগুলোর তাই নিজে লেখার দরকার নেই, তোমরা নিশ্চয়ই পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, তাই সাথে সাথে দেখে নাও, জাস্ট বোঝার চেষ্টা করো। নেক্সট চাই, এবারে ব্যাপ্তিকেও ভাগ করা হয়ে গেছে, অর্থাৎ ব্যক্তির ও তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে ব্যাপ্তিকে। কী? প্রথমে হচ্ছে সমব্যাপ্তি, 2 হচ্ছে অসমব্যাপ্তি, 3 হচ্ছে অনব্যয় ব্যাপ্তি, 4 হচ্ছে বৈত্রিকা ব্যাপ্তি। বোঝা গেছে? সমব্যাপ্তি, অসমব্যাপ্তি, অনব্যয় ব্যাপ্তি এবং বৈত্রিকা ব্যাপ্তি। তবে দুটো সম্পর্কিত, এটার সাথে এটার সম্পর্ক, এটা একটা ডিস্টারবেন্স হয়েছিল। তো দেখো কি বলছিলাম, আমি যে বলছিলাম এগুলো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ সমব্যাপ্তির সাথে অসমব্যাপ্তি এবং অনব্যয়ের সাথে বৈত্রিকা। কীভাবে দেখো, যদি আমি ডিফাইন করি বুঝতে পারবে। সমব্যাপ্তি সেটা কি? সম মানে লিমিটেড, ওকে। ব্যাপ্তি, এখানে যে ব্যাপ্তির কথা বলা হচ্ছে, বিটুইন টার্মস অফ ইকুয়াল এক্সটেনশন ইজ কল্ড সমব্যাপ্তি। তো এখানে যেটা আমরা অনুমান, অর্থাৎ আমরা যেটাকে বলি হেতু, এবং যেটা তার ফলাফল, যেটাকে সাধ্য, অর্থাৎ মাইনর টার্ম সাথে মেজর টার্মের এই সম্পর্কটা একই গোত্রীয় হবে। বোঝা গেল? মানে একই গোত্রীয় মানে যেটা এটার সাথে এটার, মানে অর্থাৎ হেতুর সাথে, অর্থাৎ মেজর টার্মের মিডল টার্মের সাথে মেজর টার্মের যে গোত্রটা, অর্থাৎ তারা একই গোত্রীয় হবে, তারা আলাদা আলাদা হবে না। একটা উদাহরণ দেখাই, দেখো। 3 লাইনস ফর্ম এ ট্রায়াঙ্গল। দেখো 3টা লাইন তারা কি করে? ত্রিভুজ করে। অর্থাৎ আমরা মিডল টার্ম কি পেলাম? 3টা লাইন। সেখান থেকে মেজর টার্ম কী হলো? ত্রিভুজ। অর্থাৎ 3টা লাইনের সাথে ত্রিভুজের সম্পর্ক দেখো একই গোত্রীয়। আবার বলছে এগেন এ ট্রায়াঙ্গল ইজ ফর্মড বাই 3 লাইন। ঠিক একই রকমভাবে বলছে যে একটা ট্রায়াঙ্গল এখানে হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম থেকে আমরা এই ট্রায়াঙ্গল থেকে 3টা লাইন বার করতে পারি, তাই না? দেখো দুটো কিন্তু সমগোত্রীয়, অর্থাৎ দুটো আমরা এখানে আলাদা কিছু হতে পারে না। এখানে 3টা আমরা যে 3টা রেখাকে নিয়ে আমরা অন্য কিছু, অর্থাৎ চতুর্ভুজ করতে পারি না, ঠিক আছে? এইটা এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ সমব্যাপ্তি, অর্থাৎ যেখানে এই যে রিলেশনটা একে অপরের সাথে একই গোত্রীয়, একই সমন্বয়, অর্থাৎ লিমিটেড থাকছে, এখানে অন্য কিছু আমরা ভাবতে পারছি না। ক্লিয়ার? সমব্যাপ্তি। এবারে অসমব্যাপ্তি কি? অসম মিনিং হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ এখানে আমরা যেরকম 3টে লাইনের সাথে ত্রিভুজের সম্পর্ক একটা লিমিটেড করে দিয়েছিলাম, এখানে একটু এটা ছাড়িয়ে যাবে, এখানে আমরা অনেক কিছু অনুমান করতে পারি। দেখো অসম মানে হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ যাকে আমরা লিমিট করতে পারি না, অর্থাৎ সীমার মধ্যে রাখতে পারি না, অর্থাৎ এটা অসমবর্ধিত। বলছে ব্যাপ্তি বিটুইন টার্মস আনইকুয়াল, অর্থাৎ দুটো আনইকুয়াল, দুটো অসম জিনিসের মধ্যে যখন তুলনা করবো, অর্থাৎ মিডল টার্ম যাকে আমরা বলি হেতুর সাথে যে মেজর টার্ম, অর্থাৎ যাকে সাধ্য, এই দুটোর যে সম্পর্ক, তারা দুটোর সাথে যখন সম্পর্ক হচ্ছে সম্পর্কযুক্ত, কিন্তু ওদের যে সম্পর্ক লিমিটেড নয়, অর্থাৎ অন্য কিছুও হতে পারে, অর্থাৎ সেটা উদাহরণ দিলে বোঝা যাবে। দেখো ব্যাপ্তি বিটুইন টার্মস আনইকুয়াল এক্সটেনশন ইজ কল্ড অ্যাজ এন অসমব্যাপ্তি। বোঝা গেছে? দেখো দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল, ঠিক আছে? পৃথিবী হয় গোল, তাহলে প্রথমে আমরা এটা বলতে পারি পৃথিবী হচ্ছে দ্য আর্থ, এটা হচ্ছে আমাদের মিডল টার্ম, অর্থাৎ এটা হচ্ছে হেতু, আর রাউন্ড হচ্ছে, অর্থাৎ আর্থ হচ্ছে আমাদের মিডল টার্ম, আর রাউন্ড হচ্ছে আমাদের সাধ্য, ঠিক আছে? মানে গোলাকার জিনিস। এবারে আমরা যখন অপোজিটভাবে ভাইস ভার্সা করব, দেখো কি বলছে, যখন আমরা অন্য কোনো রাউন্ডকে, বাট যে কোনো রাউন্ডকে আমরা কিন্তু আর্থ বলতে পারি না, তাই না? যে কোনো বৃত্ত, গোলাকার জিনিস অন্য কিছু হতে পারে, হ্যাঁ, ফুটবলও হতে পারে, ঠিক আছে, গ্লোবও হতে পারে, কিন্তু পৃথিবী হতে পারে না। তাই বলছে দ্য আর্থ ইজ রাউন্ড বাট ইট ক্যান নট বি ভাইস ভার্সা, এটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে না, কারণ ওর যে সাধ্যটা, অর্থাৎ এখানে আর্থের এই যে সাধ্য কী ছিল? রাউন্ড। এই রাউন্ড জিনিস বিভিন্ন রকম, বিভিন্ন মিডল টার্ম হতে পারে তো, তাই এটা হচ্ছে অসমব্যাপ্তি। ক্লিয়ার? এবারে হচ্ছে অনব্যয় ব্যাপ্তি।
একটু ডিস্টারবেন্স আসছে, কিছু করার নেই, একটু পার্শ্ববর্তী সাউন্ড আসছে, সরি ফর দ্যাট, একটু তোমরা মানিয়ে নিয়ে চলো। নেক্সট অনভ্য ব্যাপ্তি। অনভ্য ব্যাপ্তি কি? হিয়ার দ্য কনকমিটেন্স অফ দ্য টু থিংস ইজ এস্টাবলিশড। অর্থাৎ এখানে দুটো যে যে এখানে মিডল টার্ম থাকবে এবং যেটা আমাদের যে মেজর টার্ম থাকবে, এই দুটোর মধ্যে একটা এমন সম্পর্ক থাকবে যেখানে একটা সমন্বয় অর্থাৎ পারস্পরিক সমন্বয় থাকবে এবং যেটা পজিটিভভাবে হবে। অর্থাৎ একটা থাকলে আরেকটা থাকবে, বোঝা গেল? অনভ্য ব্যক্তি হচ্ছে যে দুটো, এই যে মিডল টার্ম অর্থাৎ হেতু এবং যেটা মেজর টার্ম সাধ্য, এই দুটোর মধ্যে যে সম্পর্ক একই গোত্রীয় হবে এবং এখানে পজিটিভ হবে, অর্থাৎ একটা থাকলে আরেকটা থাকবে। দেখিয়ে দিই এক্সাম্পল, হোয়ার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক। অর্থাৎ যেখানে আগুন থাকবে সেখানে অবশ্যই ধোঁয়া থাকবে। এটা হচ্ছে অনভ্য ব্যাপ্তি। এবারে আসি বৈতরিকা ব্যাপ্তি। এটা কি? ব্যাপ্তি ইজ সন ইন দ্য অ্যাবসেন্স। এখানে দুটো সমগোত্রীয়, দুটো অর্থাৎ হেতু মিডল টার্ম এবং মেজর টার্ম অর্থাৎ সাধ্যর সাথে সম্পর্ক থাকবে, তবে একটি অনুপস্থিত থাকতে পারে। ঠিক আছে, একটি অনুপস্থিত থাকবে। দেখো, হোয়ার দেয়ার ইজ নো ফায়ার দেয়ার ইজ স্মোক। অর্থাৎ যেখানে আগুন লাগেনি সেখানে, অর্থাৎ যেখানে আগুন নিভে গেছে হতে পারে, আগুন লাগেনি নয়, আগুন নিভে গেছে হতে পারে। ঠিক আছে, দেয়ার ইজ স্মোক, সেখানে ধোঁয়া থাকতে পারে। অর্থাৎ আগুন না থাকলেও ধোঁয়া থাকতে পারে। বৈতরিকা ব্যাপ্তি হচ্ছে দুটো পার্শ্ববর্তী থাকবে, দুটো হেতু এবং যেটা সাধ্য থাকছে, তবে একটা অনুপস্থিত বোঝাতে পারে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের আজকের আলোচনার শেষ পার্ট, যেটাকে আমরা বলি হেতভাভাষাস। ওকে, যাকে ইংরেজিতে বলা হয়েছে ফ্যালাসিস অফ ইনফারেন্স, বা অনুমানের সময় যে ত্রুটি করে থাকে। ওকে, এবারে সেই হেতভা বা হেতভাভাষাস কি? দেখো, আমরা এটাকে যখন ইংরেজি করলাম, কি হচ্ছে যে অনুমানের ত্রুটি, এই ফ্যালাসিস। ওকে, দেখো ওই ফ্যালাসি কিন্তু একটা বড় একটা জিনিস। লজিক্যাল রিজনিংয়ে আমরা কিন্তু ফ্যালাসি নিয়ে একটা বিস্তৃত আলোচনা করব। এটা যেহেতু ইন্ডিয়ান লজিক পড়ছি, তাহলে এটা ইন্ডিয়ান লজিক অর্থাৎ ভারতীয় যুক্তিধারা অনুযায়ী ফ্যালাসিসগুলো পড়ছে। কিন্তু আমরা যে যখন রিজনিং করি তখন আমরা অনেক ভুল করে থাকি। এই ফ্যালাসিসগুলো জানার আছে, আমি নেক্সট আলোচনায় হয়তো আমি সেই আলোচনাগুলি করব। ঠিক আছে, আমরা একটু অর্ডারলি মেনটেন করে সব কিছু করি, যেহেতু আমরা দেখেছো নিশ্চয়ই আমরা প্রত্যেকটি আলোচনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে থাকে। তো যেহেতু পরীক্ষা খুব অতি সত্বর ছিল, তাই ইন্ডিয়ান লজিকটাকে আমি আগে ধরে নিয়েছি, কিন্তু আমি আবার পুনরায় কিন্তু অর্ডারলি মেনটেন করে চলবো। ঠিক আছে, তো চলো এই ফ্যালাসি, অর্থাৎ এখানে ফ্যালাসি মানে কি? ফ্যালাসি মানে হচ্ছে, দেখো, মিডল টার্ম হেতু অ্যাপিয়ার্স টু বি এ রিজন বাট ইজ নট এ ভ্যালিড রিজন অর ফল্টি রিজন। অর্থাৎ আমরা হেতুকে বিশ্বাস করে, অর্থাৎ হেতুর সাথে আমরা সাধ্য রিলেশনটাকে যখন আমরা কম্পেয়ার করে আমরা সঠিক অনুমানে পৌঁছাই। এবারে বলছে যে আমরা যে হেতুটাকে বিশ্বাস করি, অর্থাৎ যে মিডল টার্মটাকে বিশ্বাস করি, সেটা আমাদের মনে হয়, অর্থাৎ অ্যাপিয়ার্স টু বি ট্রু, অ্যাপিয়ার্স, বাট ইন রিয়ালিটি, বাস্তবে ওটা ভ্যালিড রিজন বা ফল্টি রিজন, অর্থাৎ বাস্তবে ওটা ভুল। ঠিক আছে, তখন সেটা হচ্ছে হেতভাভাষাস। আবার বোঝায়, হেতভাভাষাস কি? অর্থাৎ হেতু যদি ইনকারেক্ট হয়, হেতুকে দেখে মনে হচ্ছে ঠিক, কিন্তু ইন রিয়ালিটি ওটা কিন্তু ভুল। ওকে, তো এইরকম ফ্যালাসিকে বলা হয় হেতভাভাষা। ওকে, তো এই হেতভাভাষাকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমি এগুলোকে যখন উদাহরণ দিয়ে বোঝাবো তখন তোমাদের সহজ বা সুবিধা হয়ে যাবে। দেখো, হেতভাভাষার প্রথম ভাগ হচ্ছে যে সভ্য বিচারা। সভ্য বিচারা, এটা সংস্কৃত উচ্চারণ সভ্য বিচারা, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেভিয়েশন বা পথভ্রষ্ট। আমরা বাংলায় বলি পথভ্রষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ একটা জায়গা থেকে আমরা সেখান থেকে আমরা পথ ভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সভ্য বিচারা, এটা হচ্ছে ডেভিয়েশন। বুঝে গেল? দ্বিতীয় হচ্ছে বিরুদ্ধ, যেটাকে আমরা বলি কন্ট্রাডিক্টরি বা পরস্পরের বিরোধী হবে। এবং 3 হচ্ছে অসিদ্ধ। আমরা বলি না অসিদ্ধ কথা বলিস না, অর্থাৎ নট প্রুভড বা প্রমাণিত হয়নি।
এবারে 4 নম্বর হচ্ছে সৎপ্রতিপাকা। সৎপ্রতিপাকা কি? হ্যাভিং অ্যান অ্যান্টিথেসিস, অর্থাৎ যে কোনো জিনিসের একটি বিরোধী জিনিস থাকবে। ক্লিয়ার? এবারে 5 হচ্ছে বাধিতা। সেটা কি? অপোজড বাই অ্যানাদার প্রমাণ, অর্থাৎ আমাদের একটা প্রমাণ অলরেডি আছে, সেই প্রমাণ আমরা জানি, সেটা যখন অন্য কেউ যখন লজিক যখন দাঁড়াতে করার চেষ্টা করে তখন আমরা সেই প্রমাণ দিয়ে বিরোধিতা করি। তো এটা হচ্ছে বাধিতা। তো ভালো করে টার্মগুলোকে দেখে নাও, এই 5টা টার্ম খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সভ্য বিচারা, বিরুদ্ধ, অসিদ্ধ, সৎপ্রতিপাকা এবং শেষে হচ্ছে বাধিতা। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট যাই, এগুলোকে ডিসকাশন করে এগুলো একটু বিস্তৃতভাবে আলোচনা করা যায়। প্রথমে আসি সভ্য বিচারা। সভ্য বিচারা বা ডেভিয়েশন হেতু, তাকে কী বলা হয়? ডেভিয়েশন বা পথভ্রষ্টতা। কি? সভ্য বিচারা ইজ দ্য হেতু, এটা হচ্ছে মিডল টার্ম হুইচ ইজ ইনকনস্ট্যান্ট, যেটা স্থির নয়, অর্থাৎ যেটাকে আমরা একেবারে বলতে পারি না যে এটাই হবে, এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ সভ্য বিচারেতে যে হেতু থাকে সেটা কনস্ট্যান্ট নয়, স্থির নয়। কি বলতে? দেখো, ইট প্রেজেন্ট সামটাইমস উইথ সাধ্য অ্যান্ড সামটাইমস নট, অর্থাৎ এটা সাধ্যের সাথে সম্পর্ক যেটাকে দেখাচ্ছে সেটা অনেক সময় ঠিকও হতে পারে, আবার অনেক সময় ভুলও হতে পারে, অর্থাৎ খুব কিন্তু ক্যাওটিক একটা ব্যাপার, কনফিউশন ব্যাপার। তাহলে সভ্য বিচারেতে এই যে রিলেশনটা যখন করে সাধ্যের সাথে, অনেক সময় ঠিক হতে পারে, আবার অনেক সময় ভুল হতে পারে। বোঝা গেছে? তো কী বলতে? দেখো, এখানে হেতু ইজ নট ইউনিফর্মলি রিলেটেড টু উইথ সাধ্য, অর্থাৎ সাধ্যের সাথে, অর্থাৎ মিডল টার্মের সাথে সাধ্যের যে রিলেশনটা খুব এখানে কিন্তু আমরা বলতে পারি ছলচাতুরিপূর্ণ। এখানে আমরা বলতে পারি যে অনেক সময় ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তো এইরকম যখন হবে তখন সেই যে মিডল টার্ম বা সেই হেতুকে বলা হবে সভ্য বিচারা হেতু। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো একটা এক্সাম্পল দিয়ে দেখো, অল বাইপেডস আর অ্যানিমাল, হেন্স আর বাইপেডস, দেয়ারফর হেন্স আর রেশনাল। দেখো আমরা যেহেতু আমাদের এই চ্যানেলটি সাহিত্যের, তো আমরা একটু সাহিত্য নিয়ে আলোচনা করে থাকি। যারা সাহিত্যের স্টুডেন্ট বা যারা নর্মাল স্টুডেন্ট, সাহিত্য তো সবার জন্যে, তোমরা বুঝতে পারবে। দেখো, ইংরেজি সাহিত্যের একটি অন্যতম বই হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। অ্যানিম্যাল ফার্ম লিখেছেন জর্জ অরওয়েল। তো জর্জ অরওয়েল এই উপন্যাসে তিনি একটা ফার্মের কথা দেখিয়েছে। ফার্ম মানে জানো তো, খামার বাড়ি। সেই ফার্মটিতে বিভিন্ন রকম প্রজাতি থাকে এবং সেই প্রজাতিকে দেখাশোনা করে হিউম্যান বিং, মানুষরা দেখাশোনা করে। তো সেই মানুষরা তারা একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল, যে তারা বলেছিল যে এই যে দ্বিপদ প্রাণীরা, অর্থাৎ যারা দুপায়ে হাঁটে তারা হচ্ছে র্যাশনাল, তারা হচ্ছে যুক্তিবাদী। ঠিক আছে? তো এই যে পার্টিকুলার যে কন্ডিশন, যে যারা দুপায়ে হাঁটে তারা হচ্ছে যৌক্তিক, যেমন কেন মানুষটা, তাই তারা এটা করেছিল। কিন্তু যখন দেখা যায় যে পরবর্তী সময়ে সেই মানুষটাকে তারা তাড়িয়ে দেয় এবং সেখানে শূকররা সেখানে আধিপত্য দেখায়, মানে তারা লিডার হয়ে যায়, তখন এই সাইনবোর্ডটাকে তারা উল্টে দেয় যে এই যে মানে যারা দুপায়ে হাঁটে তারা কিন্তু র্যাশনাল নয়, বরং 4 পায়ে যারা হাঁটে তারা র্যাশনাল। তো এই প্রসঙ্গে পরে আসছে আমাদের যেহেতু আলোচনা, এখানে যেটা রয়েছে যে অল বাইপেডস আর র্যাশনাল। তো আমাদের লজিক যেটা, মানুষটা যখন আমরা জানি যে যারা দুপায়ে হাঁটে তারা হচ্ছে যুক্তিবাদী। ঠিক আছে? এটা আমাদের এখানে একটা প্রেমাইস। এবার দ্বিতীয় প্রেমাইস বলছে যে হেন্স আর বাইপেডস, অর্থাৎ দেখো আমরা জানি যে যারা মোরগ বা মুরগি তারা কিন্তু দুপায়ে হাঁটে, তো তারাও দ্বিপদী। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে দুপায়ে যারা হাঁটে তারা র্যাশনাল, তাহলে নিশ্চয়ই হেন্সরাও দুপায়ে হাঁটে, তার মানে কি আমরা বলতে পারি যে হেন্সরাও র্যাশনাল, অর্থাৎ যারা মুরগিরা তারাও আমাদের মানুষের মতো বুদ্ধিমান, তারা আমাদের মতো কোনো কিছু যখন তারা সিদ্ধান্ত নেয় রিজন ফ্যাক্ট এরকম আলোচনা করে তা কি আদৌ কি তারা র্যাশনাল? না। তো এইরকম যখন আমরা কোনো এখানে দেখো আমাদের যে এখানে যে মিডল টার্ম কোনটা, মিডল টার্ম হচ্ছে বাইপেডস, অর্থাৎ এখানে দ্বিপদ। তো এই দ্বিপদটা সাধ্য কি র্যাশনাল। তো এটার সাথে এই যে সম্পর্কটা এটা ইউনিফর্ম নয়। কোথায়? যখন দ্বিতীয়তায় চলে আসছে। এখানে দেখো বাইপেডস কিন্তু মিডল টার্ম থাকছে, কিন্তু র্যাশনাল আর কিন্তু থাকলো না, কারণ হেন্স র্যাশনাল নয়। তাহলে এই যে সম্পর্কটা এখানে ত্রুটিপূর্ণ। তো এই হেতুর সাথে অর্থাৎ মিডল টার্মের সাথে এই যে সাধ্য অর্থাৎ বাইপেডের সাথে এই যে র্যাশনালের যে এই সম্পর্ক, এটা এখানে ত্রুটিপূর্ণ। তাই দেখো বাংলায় আমি লিখে দিয়েছি, এখানে হেতু হচ্ছে বাইপেড, কিন্তু এটি সাধ্য র্যাশনালের সাথে সমানভাবে সম্পর্কিত নয়। সুতরাং এই উদাহরণে হেতু
বাইপেড র্যাশনাল হতে পারে, অর্থাৎ এই বাইপেড র্যাশনালও হতে পারে, ইরেশনালও হতে পারে, কারণ এখানে হেন্সটা কিন্তু র্যাশনাল নয়, ইরেশনাল। তো তাই জন্যে এটি ত্রুটিপূর্ণ হেতু। বোঝা গেছে? সভ্য বিচারা। নেক্সট চাই। নেক্সট হচ্ছে বিরুদ্ধ, বা যেটাকে আমরা বলি কন্ট্রাডিক্টরি হেতু বা পরস্পর বিরোধী। এটা কি? ইট দো অফার্ড টু এস্টাবলিশ দ্য এক্সিস্টেন্স অফ সাধ্য অ্যাকচুয়ালি এস্টাবলিশেস দ্য নন এক্সিস্টেন্স অফ দ্য সাধ্য। এখানে আমরা যে এই যে হেতুর সাথে যে আমরা যে সাধ্যর যে সম্পর্ক দেখাই, কার সাথে? হেতুর সাথে সাধ্য। এই সম্পর্কটা আমরা যখন দেখাই যে সাধ্যের অস্তিত্ব যেটা বলি যে আছে, মানে যে হেতুটা যে দেখাচ্ছে যে সাধ্য এটা হবে, ঠিক আছে? আমরা জানি যে হেতুর সাথে সাধ্যের সম্পর্ক থাকে, অর্থাৎ যেখানে স্মোক আছে মানে ফায়ার ওখানে লেগেছে, এটা আমরা জানি যে হেতুর সাথে ফায়ারের সাথে স্মোকের এই সম্পর্ক আছে। কিন্তু এটা হচ্ছে পরস্পর বিরোধী, অর্থাৎ হেতু যেটা বলছে সাধ্য সম্পূর্ণভাবে ডিফারেন্ট। অর্থাৎ কখন ডিফারেন্ট? ইন রিয়ালিটিতে। অনুমান মাপে ঠিক মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ইন রিয়ালিটিতে এটা হচ্ছে পরস্পর বিরোধী। কখন হচ্ছে? উদাহরণ দেখো, সাউন্ড ইজ ইটার্নাল। আমরা জানি যে শব্দ বা সাউন্ড হচ্ছে অমর, তাই না? সাউন্ড ইজ ইটার্নাল, এটা ট্রু। এটা এবার এখানে তো সাউন্ড হচ্ছে, এখানে আমাদের হচ্ছে মিডল টার্ম বা হেতু, সাউন্ড হচ্ছে হেতু, তাই না? আর ইটার্নাল হচ্ছে আমাদের সাধ্য। এবারে দেখো, পরে যখন আসি যে এই সাউন্ড মানে এই হেতুকে তৈরি করা যায়, মানে এই সাউন্ডটাকে তৈরি করা যায়। আচ্ছা বলো তো, যেটা তৈরি করা যায় সেটা কি ইটার্নাল? ইন রিয়ালিটিতে বাস্তবতায় আসি, বাস্তবতায় যদি দেখি যে সাউন্ডকে তৈরি করা হয়, কারণ আমি তো সাউন্ড তৈরি করি, কথা বলছি, এই যে ভয়েস বেরোচ্ছে সাউন্ড হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি ইন রিয়ালিটিতে এখানে হেতু হচ্ছে মিডল টার্ম, এই বিশেষ করে আমরা দেখলাম যে এখানে মিডল টার্ম হচ্ছে সাউন্ড, তাই না? এই সাউন্ডের চিরন্তনটা আমরা দেখছি প্রমাণ করছে না, কারণ চিরন্তনকে কখনো আমরা সৃষ্টি করতে পারি না। অর্থাৎ এই সাউন্ড আমরা যদি হেতু ধরি, অর্থাৎ রিজনটা ধরি, অর্থাৎ যেটা এখানে প্রডিউসড, অর্থাৎ সাউন্ডটাকে আমরা যে প্রডিউসড করছি, এই যখন প্রোডাকশান কোনো কিছু হয়ে থাকে, ওই প্রোডাকশান জিনিসটা আমরা কখনো রিয়েল বলতে পারি না, অর্থাৎ যেটা ইটার্নাল বলতে পারি না। কারণ হচ্ছে কোনো কিছু যেটা তৈরি করা হয় ওটা কোনো দিন ইটার্নাল হতে পারে না। তাহলে এখানে সাউন্ডের সাথে ইটার্নালের সম্পর্ক আমরা বলতে পারি পরস্পর বিরোধী। অর্থাৎ সাউন্ড মানে এখানে যেটা বোঝাচ্ছে প্রডিউসড, অর্থাৎ প্রডিউসডের সাথে ইটার্নালের কোনো দিন সম্পর্ক হতে পারে না, এটা পরস্পর বিরোধী। ইটার্নাল অ্যান্ড প্রডিউসড পরস্পর বিরোধী, তাই এটা হচ্ছে বিরুদ্ধ। বোঝা গেছে? নেক্সট চাই। নেক্সট হচ্ছে অসিদ্ধ, বা যেটাকে আমরা বলি নট প্রুভড বা প্রমাণিত হয়নি। এটা কি? দ্য আনপ্রুভড মিডল ইজ এ ফ্যালাসি হুইচ অকার্স হোয়েন দ্য রিজন এমপ্লয়েড ইন এনি ইনফারেন্স ইট ইটসেলফ আনপ্রুভড অর আনএস্টাবলিশড। অর্থাৎ মিডল টার্ম মানে হেতুর সাথে সাধ্যের যে সম্পর্কটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আদৌ প্রমাণিত হয়নি, তার কোনো লজিক নেই, প্রুভডই নেই। তাহলে সেটাকে আমরা কীভাবে আমরা সঠিক মনে করব? তো কি বলছে দেখো, দ্য মিনস দ্যাট অসিদ্ধ হেতু ইজ নট, অর্থাৎ অসিদ্ধ হেতুর মানে কি? ইজ নট প্রুভড অর এস্টাবলিশড ফ্যাক্ট, অর্থাৎ প্রমাণিত নয়, আর তাই এটা হচ্ছে একটা আনপ্রুভড অ্যাজাম্পশন। ওকে, উদাহরণ দিলে বোঝা যাবে, কারণ এগুলো উদাহরণ ছাড়া বোঝা অসম্ভব। স্কাই লোটাস ইজ ফ্র্যাগ্রেন্ট বিকজ ইট হ্যাজ লোটাসনেস ইন ইট লাইক এ ন্যাচারাল লোটাস। আমরা স্কাই লোটাস একটা আনুমানিক একটা ফুল মনে করলাম, ঠিক আছে, নাম স্কাই লোটাস। ধরো কোথাও একটা কোম্পানির নাম দেওয়া রয়েছে স্কাই লোটাস, হতে পারে। এবারে আমরা সেটাকে অনুমান করে নিই যে স্কাই লোটাস ফ্র্যাগ্রেন্ট, ওটাতে গন্ধ আছে, অর্থাৎ হেতু হচ্ছে স্কাই লোটাস এবং ফ্র্যাগ্রেন্ট হচ্ছে আমাদের এখানে বলতে পারি যে ধরো সাথীয়। তো আমরা অনুমান কি করলাম যে লোটাসের গন্ধ থাকে, তাই এখানে এই যে স্কাই লোটাসেও গন্ধ থাকবে। তো কিন্তু আদৌ কি স্কাই লোটাস যে গন্ধযুক্ত এটা কি প্রমাণ করা হয়েছে? প্রমাণিত নয়। তাহলে আমরা বলতে পারি না যে স্কাই লোটাসের ফ্র্যাগ্রেন্ট থাকতে পারে কি থাকতে পারে না।
বোঝা গেছে? কারণ স্কাইলোটাসের গন্ধ না থাকতেও পারে। তাই এখানে বলতে পারি যে এই যে আর্গুমেন্টটা রয়েছে, এই শব্দটি অর্থাৎ এখানে যে এই যে ফ্র্যাগ্রেন্ট শব্দটি এখনও প্রমাণিত হয়নি, কারণ আমরা এখনও স্কাইলোটাসের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। আদৌ স্কাইলোটাস বলে কোনো ফুল আছে কি না আমরা এর অস্তিত্ব জানি না। তাহলে তো তবে তো আমরা জানলে ওই স্কাইলোটাস থাকলে তো তাকে গিয়ে আমরা স্মেল করব, গন্ধ শুংলে পারবো তো বুঝতে। তাই এটা হচ্ছে অসিদ্ধ। বোঝা গেছে? নেক্সট দেখো, এবারে আসছে চতুর্থ কী হচ্ছে? সৎ প্রতি পাকা, অর্থাৎ হ্যাভিং অ্যান অ্যান্টিথেসিস, অর্থাৎ হেতু এবং অর্থাৎ মিডল টার্ম এবং সাধ্যের সাথে সম্পর্ক। এটা বিপরীত নয়, মানে দুটোর মানে একেবারে আলাদা নয়, এটা হচ্ছে বিরোধী, মানে এটা আরেকটাকে বিরোধী করবে। ঠিক আছে? বিরুদ্ধের মতো নয়, এটা একে অপরের মানে দুটো ফ্যাক্ট থাকবে। সেখানে সাধারণত একটা ঘটনা থাকতো, কারণ বিরুদ্ধতে একটা ঘটনা থাকতো যেখানে হেতুর সাথে মিডল টার্মের একটা রিলেশন থাকতো। কিন্তু সৎ প্রতিপাকাতে এটাই ডিফারেন্ট যে এখানে দুটো আর্গুমেন্ট থাকবে। ক্লিয়ার? দুটো আর্গুমেন্টে দুটো হেতু থাকবে। কি বললাম? দুটো আর্গুমেন্টে দুটো হেতু থাকবে, দুটো সাধ্য থাকবে। তো এবারে প্রথম আর্গুমেন্টের সাথে দ্বিতীয় আর্গুমেন্টের যখন আমরা রিলেশন বার করব, তখন যে ত্রুটিটা বের হবে তখন হবে সৎ প্রতি পাকা। তো দেখো, সাউন্ড ইজ ইটার্নাল, সাউন্ড হচ্ছে অমর বা ইটার্নাল, বিকজ ইট ইজ অডিবল, এটাকে শোনা যায়। তাহলে এখানে সাউন্ড এর সাথে আমরা দেখলাম এখানে ইটার্নাল সম্পর্কটা জুড়ে রয়েছে। সাউন্ডটা কেমন? ইটার্নাল। তো এটা যখন ভ্যালিডলি দেখতে যাব, তখন আরেকটা যখন আমরা অনুমান নিলাম যে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল, সাউন্ড ইজ নট ইটার্নাল বিকজ ইট ইজ প্রডিউসড লাইক এ পট। যেরকম একটা পাত্র তৈরি করা যায়, সেরকম শব্দকে তৈরি করা যায়। তাই আমরা শব্দকে ইটার্নাল বলতে পারি না, রাদার এটা হচ্ছে নন ইটার্নাল। তো এখানে ভালো করে দেখো, প্রথমটাতে আমরা বলতে পারি হেতু অডিবল, রিজন হচ্ছে শোনা যায়, তাই তো একে ইটার্নাল ধরা হয়েছিল। তাহলে হেতু যে সাউন্ডটা হচ্ছে অডিবল, এটা ছিল শোনা যায় বলে আমরা বলেছিলাম যে এটা অমর, এটা আমরা সাধ্য বা এটাকে আমরা মেজর টার্ম বলবো, মেজর ইটার্নাল। আর মিডল টার্ম হচ্ছে এই অডিবল। ঠিক আছে? অডিবল। তো এখানে কি, এখানে আবার মিডল টার্ম হচ্ছে প্রডিউসড, দ্বিতীয় বাক্যে প্রডিউসড হচ্ছে মিডল টার্ম। ওকে, আর এখানে মেজর টার্ম হচ্ছে আমাদের ইটার্নাল। তো আমাদের প্রথম বাক্যে অডিবল বলে আমরা তাকে ইটার্নাল বলে দিয়েছিলাম, কিন্তু বাস্তবে এটাকে প্রডিউসড করা যায়, এ নন ইটার্নাল। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে যে হেতুটা ছিল, প্রথম যে রিজনটা ছিল মিডল টার্ম, সেটাই আমাদের ভুল প্রমাণিত করে দিচ্ছে। অডিবল মানে যে সেটা ইটার্নাল হতে পারে না, অডিবল মানে সেটা নন ইটার্নালও হতে পারে। তাই আমাদের এই বাক্যের এই যে দুটি আর্গুমেন্টের প্রথম আর্গুমেন্টের যে হেতুটি, এটি আমাদের প্রথম থেকেই একটা ভুল তথ্যের দিকে চালিত করেছে। তাই আমরা বলতে পারি এই দুটো আর্গুমেন্টের প্রথম যে হেতুটা সেটা হচ্ছে আমাদের সৎ প্রতিপাকা বা হ্যাভিং অ্যান অ্যান্টিথেসিস। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে কোনটা হলো? অডিবল। তাহলে প্রথম সেন্টেন্সে হেতু, মিডল টার্ম অডিবল, দ্বিতীয় সেন্টেন্সে মিডল টার্ম প্রডিউসের দ্বারা বিরোধিতা হচ্ছে, অর্থাৎ অডিবল যেটা আমরা বলতে পারি সেটা এখানে বিরোধিতা হচ্ছে প্রডিউসের সাথে। ক্লিয়ার? নেক্সট, এবারে আসছে 5 এবং শেষ, বাধিত বা অপোজড বাই অ্যানাদার প্রমণ। অর্থাৎ আমাদের কাছে একটা কেউ লজিক দান করিয়েছে। দেখো, যে আমাদের যে হেতু আর মিডল টার্ম, অর্থাৎ যেটাকে বলি হেতু আর মিডল টার্ম, এটাকে আমরা একটা সঠিক বলে মনে করছি, কিন্তু বাস্তবে আমাদের একটা প্রমাণ রয়েছে, বাস্তবে জানি, এবং সেই আদার সেই মিনিংটা সেটা আমাদের উপলব্ধি হতে পারে, টেস্টিমনি হতে পারে, বা আমাদের সাক্ষ্য হতে পারে। তো তার দ্বারা যখন বিরোধিতা করা হয়, ইজ এক্সাম্পল ডাইরেক্ট আসো দিলে বুঝতে পারবে। কেউ বলল ফায়ার ইজ কোল্ড, আগুনটা ঠান্ডা পড়ে গেছে, ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ এ সাবস্টেন্স, কারণ আগুন নাকি একটা পদার্থ, তাই পদার্থ বলে ফায়ার ইজ কোল্ড। বাট আমরা তো জানি যে ফায়ার কখনো কোল্ড হতে পারে না, ফায়ার তো সবসময় হটই হবে। তাই এই যে আমাদের এখানে যে এই সাবস্টেন্স বা এই পদার্থটা হচ্ছে হেতু, এবং সেটা
হেতু এটা হওয়ার জন্য, অর্থাৎ সাবস্টেন্স যেহেতু আমাদের মিডল টার্ম, ঠিক আছে, কারণ এটা আমাদের রিজন যে এটা পদার্থ বলে এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে মেজর টার্ম, অর্থাৎ এটা হচ্ছে সাধ্য। তো এই সম্পর্কটা পরস্পর কিন্তু বিরোধী হচ্ছে। এটা বিরোধী কিভাবে হলো? কারণ সাবস্টেন্স মানে যে ঠান্ডা হবে, অর্থাৎ সাবস্টেন্স, এই ফায়ারটা ঠান্ডা নয়, এখানে ফায়ারটাকে সাবস্টেন্স বলে এখানে এই মিডল টার্মটা আমাদের কনফিউজ করে দিয়েছে। ইন রিয়ালিটিতে ফায়ার হচ্ছে একটি গরম এবং গরম এলিমেন্ট। তাই আমরা আমাদের এই পূর্ব জ্ঞানের মাধ্যমে যখন আমরা বিরোধিতা করি, তাই বলছে অপোজড বাই অ্যানাদার প্রমাণও, অন্য একটা প্রমাণ দিয়ে যখন আমরা বিরোধিতা করি। ঠিক আছে, এই হচ্ছে আলোচনা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আবার রিপিট করে দেখো, ওকে, এবং বোঝার চেষ্টা করো। যদি কোথাও বোঝার অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলোকে সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান লজিক থেকে মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা। আমরা এরপরে যখন কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করব, এখান থেকে প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।